অল্প টাকায় অনেক কিছু এবং কি অনেক সুন্দর একটি ফোন। সেটি হচ্ছে Aquos R6। না, আমি কিন্তু এই ফোনটির গুণগান করতে আসিনি। এই ফোনটি মূলত বেশ একটি কমন একটি প্রবলেম হয়। সেই প্রবলেমটি নিয়ে কথা বলবো। অনেকেই কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন এই ফোনটি কেনার জন্য। কারণ হচ্ছে যে অল্প টাকায় 888 প্রসেসরের একটি ভালো ফোন, সেই সাথে সুন্দর একটি ডিসপ্লে, সব মিলিয়ে এই ফোনটির ব্যাপারে কিন্তু অনেকেই পজিটিভ রিভিউ করার কারণে ফোনটি কিন্তু অনেকেই কিনেছেন। এবং কি ফোনটি কিনে বেশ ঝামেলায় পড়েছেন। বিশাল একটি ক্যামেরা রয়েছে, ক্যামেরা প্রোটেক্ট করে নিলাম। তো এই ফোনটি মূলত যে প্রবলেমটি হচ্ছে বর্তমানে সেটি হচ্ছে হুট করে দেখা যায় ডিসপ্লে গ্রাফিক্স চলে যাচ্ছে। ফোনটি অন থাকছে, হয়তো ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে না। কোনো সময় আসছে এবং ভাঙা লেখা আসে। এবং কি কোনো সময় বেশ লম্বা সময় রেখে দিলে হয়তো ফোনটি কয়েক সেকেন্ডের জন্য অন হয়। তো এই সমস্যাগুলো হচ্ছে মূলত এই ফোনটিতে। আর এই সমস্যাগুলো হওয়ার পর মূলত তারা কিভাবে এই প্রবলেমটি ফিক্স করবেন? কারণ হচ্ছে এটি কিন্তু দেশের বাইরে থেকে আসে এবং এমন একটি ফোন রিকন্ডিশন বা রিফার্বিশ যাই বলি না কেন, এই ধরনের একটি ফোন মূলত আমাদের দেশে যেহেতু অফিসিয়ালি লঞ্চ হয়নি এবং কি এই ফোনের অনেক কিছুই পাওয়া যায় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ডিসপ্লে আপনি চেক করার জন্য যে একটি ডিসপ্লে পাবেন সেটিও কিন্তু পাওয়া যাচ্ছে না। মানে হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে খারাপ নাকি অন্য কিছু প্রবলেম রয়েছে সেই বিষয়টিও অনেক সময় দেখা যায় যে চেক করার জন্য আরেকটি ডিসপ্লে পাওয়া মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এই ফোনটি তারপরেও যারা কিনেছেন এবং কি দেখুন এই ফোনটিতে বিশাল বড় একটি ক্যামেরা রয়েছে, ক্যামেরা লেন্সটি এর আগেও আমি দেখিয়েছি। আর এই মডেলের ফোনের কাজ কিন্তু এর আগেও আমি করেছি, আমার ভিডিও রয়েছেন, ভিডিও দেখেই অনেকে আসেন। তো এই ফোনটি মূলত ভিডিও দেখে উনি এসেছেন। ওনার ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি এই মুহূর্তে ডেড কন্ডিশনে আছে, কিন্তু ফোনটি মূলত ডিসপ্লে আসতো, চলে যেত এবং কি ডিসপ্লে কোনো গ্রাফিক্স থাকতো না, ফোনটি অন থাকতো, এই ধরনের সমস্যা। তো সমস্যা অনেক ধরনের হতে পারে, রিবুটিং প্রবলেম এবং কি মনে হচ্ছে যে সফটওয়্যার প্রবলেম, এরকম কিছু হতে পারে। মূলত এই ফোনটির যে মাদারবোর্ডটি এটি কিন্তু স্যান্ডউইচ মাদারবোর্ড, মানে দুটি পার্ট রয়েছে, মিডলে একটি রিং পার্ট রয়েছে এবং দুটি পার্টের মাঝখানে যে পার্টটি রয়েছে এটির মধ্যে আমরা অনেক সময় স্টেনশিল দিয়ে রিভলভ করি। সেই স্টেনশিলগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবল না থাকায় এই ফোনগুলোর কাজ করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। কারণ এই ফোনগুলো তো দেখা যায় যে প্রসেসর থেকেই সমস্যা। আর প্রসেসর রিবোলিং করতে যাবেন এটি স্বাভাবিক। প্রসেসর রিবোলিং করতে গিয়ে দেখা যায় যে ফোনটিতে যে মিডল লেয়ারটি সেটি ছেড়ে দিতে পারে। তখন দেখা যায় ফোনটি আর অন হবে না বা সমস্যা করবে। রিডিংটি পারফেক্ট নাও আসতে পারে। দেখুন, থার্মাল পেস্ট কিন্তু পর্যাপ্ত দেওয়া ছিল এই ফোনটিতে। থার্মাল পেস্ট দেওয়ার পরেও এই ফোনটি মূলত এই প্রবলেমগুলো হচ্ছে। কারণ হচ্ছে থার্মাল পেস্টটি শুকিয়ে গিয়েছে। এটি একটি লম্বা সময় এই ফোনটি কিন্তু সার্ভিস দিয়েছে। আমার মনে হয় যে এই ফোনগুলো বেশ ভালোভাবেই ইউজ করেছেন যারা ১ম ইউজার ছিলেন। ইউজ করার পর দীর্ঘদিন তারা ইউজ করার পর পরে কিন্তু এই ফোনগুলো হয়তো সেল করে দেন বা আমাদের দেশে পুরাতন ফোন হিসাবে চলে আসে। আর এই ফোনটির নতুন বাজার মূল্য তো অনেক ছিল, যেহেতু ভালো একটি প্রসেসর। সব মিলিয়ে ডিসপ্লে থেকে শুরু করে সব মিলিয়ে এই ফোনটির প্রাইসটি প্রায় লাখ টাকার মতো হওয়ার কথা ছিল। যা হোক, খুব অল্প দামে ফোনটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ২০ থেকে ২৫,০০০ টাকা সম্ভবত পাওয়া যায়। যে কারণে এই ফোনটি অনেকেই কিনেন। তবে একটি বিষয়, খুব ভয়ের বিষয়, সেটি হচ্ছে যে এই ফোনটি কিন্তু খুব রিসেন্টলি দেখা যায় প্রবলেম হচ্ছে। ফোন কিনে নিয়ে আসার পর কিছুদিন ইউজ করার পরেই ফোনটি প্রবলেম হয়। তো এই ফোনগুলোর প্রবলেমটি আসলে কিভাবে সলভ করতে পারি? তো দেখুন, এই যে র্যামটি আমি রিমুভ করে নিয়েছি এবং কি র্যাম রিমুভ করার পর আমি কিন্তু প্রসেসরটিও রিমুভ করব। আর এই জায়গাটিতে আমাদের খুব সতর্ক থাকতে হয়। খুবই হার্ড গ্লু এবং কি এই আঠা পরিষ্কার করার জন্য যে সময় আমরা ব্যবহার করি, এই সময় যে হট এয়ার গান বা টেম্পারেচারটি ইউজ করে থাকি, এই সময় কিন্তু খুব সতর্কতার সাথে করতে হয় যে মাঝখানের যে লেয়ারটি, দুটি বোর্ডের যে মাঝখানের যে প্যানেলটি বা রিংটি আছে সেটি যেন কোনোভাবেই মেল্টিং পয়েন্টে না পৌঁছায় এবং কি সেটি যেন শর্ট না হয়ে যায়। কারণ বলগুলো যদি গলে যায় বা শর্ট হয়ে যায় তাহলে দেখা যায় এই ফোনটির প্রসেসর রিবোলিং করেও রেজাল্ট আসবে না। আর অনেক সতর্কতার সাথে প্রতিটি স্টেজে কাজ করতে হয় এবং করার পরেও দেখা যায় এই ফোনটি আসলে অন হবে কিনা বা কমপ্লিট হবে কিনা সেটি কিন্তু গ্যারান্টি নেই।
কারণ আমি যদিও এই কাজ করেছি, তারপরেও আমার কাছে মনে হয় যে এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ। যা রিবোলিং করলেই যে ফোনটি পারফেক্টভাবে অন হবে বা সবকিছু ঠিক হয়ে যাবে, বিষয়টি এমন না। আবার অনেকের দেখা যায় যে এই ফোনটির কিন্তু ডিসপ্লেও খারাপ হয়। ডিসপ্লে ফিজিক্যালি অনেকের খারাপ হয়ে যায়। তো ডিসপ্লে যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইসি রিবোলিং করে কোনো রেজাল্ট আসবে না। এই বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে। অনেকেই দেখা যায়, এর আগে একটি ফোন পেয়েছিলাম যে সেই ফোনটির ডিসপ্লে প্রবলেম মূলত। আমার কাছে মনে হচ্ছিল যে ডিসপ্লেটি 90% প্রবলেম হতে পারে। তো সেই ফোনটিতে আমি রিবোলিং এর ঝুঁকি কেন নেব? যদি ডিসপ্লে প্রবলেম হয়, তাহলে অবশ্যই ডিসপ্লে দিয়ে চেক করে তারপর কিন্তু আমাদের যেতে হবে প্রসেসরের দিকে। তো এই ফোনটির যে প্রবলেমটি, সেটি হচ্ছে ফোনটি অনেক সময় লম্বা সময় অফ থাকলে হয়তো অন করার সময় একটু শার্প লেখা বা ফোনটি অন হয়ে লোগো আসে। অনেক সময় কয়েক সেকেন্ডের জন্য অন হয়। তো এই ধরনের সিম্পটম থাকলে মানে ফোনটির ডিসপ্লে যে ভালো আছে সেটি কিন্তু আমরা একটি প্রুফ পাচ্ছি। তো সেই কারণেই আমি ফোনটির প্রসেসর রিবোলিং এর জন্য সিদ্ধান্ত নিই এবং কি চেষ্টা করছি, আশা করি ফোনটি হবে। তো দেখুন, প্রসেসর অলরেডি আমি পিক আপ করে নিলাম। আর একটি আইসির গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পিক আপ পয়েন্ট। যদি সেটি সঠিক না হয়, তাহলে সেই ফোনটি কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। আর একটি আইসি রিমুভ করার সময় কিন্তু এই ফোনটির বা আইসিটির জীবনের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে। মানে হয়তো ফোনটি ডেড হওয়ার জন্য একটি সেকেন্ডই যথেষ্ট। যে কারণে আমাদের প্রতিটি সেকেন্ড কিন্তু হিসাব করে বা খুব সতর্কতার সাথে কাজ করতে হয়। দেখুন, এই ফোনটি আমি যখন কাজ করছি, এই সময়ে কিন্তু আমি সমস্ত কাজ বন্ধ রেখেছি। শুধু জাস্ট এই ফোনটিতে কাজ করে কমপ্লিট করে তারপরে অন্য কাজটি করব। আর যিনি ফোনটি নিয়ে এসেছেন উনি কিন্তু আহ, সামনেই আছেন, কাজটি দেখছেন। মূলত এই ফোনটির যে প্রবলেমটি, এটি আমি জানি যে একটু সিরিয়াসলি কাজটি করতে হবে, অন্যথায় ফোনটি আনসাকসেস হওয়ার চান্স আছে। যে কারণে ওনার কাছ থেকে আমি একটু সময় নিই এবং কি কয়েকদিন পর ওনাকে সময় দিয়েছি যে আপনি আসুন, আমি চেষ্টা করি দেখি ফোনটি কমপ্লিট করা যায় কিনা। তো সব মিলিয়ে আজকে উনি এসেছেন এবং কি কাজটি আমি খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি। দেখুন, আমরা রেগুলারলি যে কাজগুলো করি, কিছু কাজ আছে যেগুলো অন্যান্য স্বাভাবিক কাজের চেয়ে একটু ব্যতিক্রম হয়ে থাকে। একটু সতর্কতার অভাবে দেখা যায় ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায়, মানে ফোনটি আনসাকসেস হতে পারে। এই ধরনের কাজের ক্ষেত্রে অবশ্যই টাইম লাগে। সময় না দিলে এই কাজগুলো আসলে করা আর না করা সমান। আর কোনো ক্রিটিক্যাল কাজের ক্ষেত্রে আসলে মেন্টালি প্রিপারেশনের প্রয়োজন আছে, রিল্যাক্সেশনের প্রয়োজন আছে। হুট করে একটি কাজ করতে গিয়ে কাজটি হলো না, তখন মনটি খারাপ হয়ে যাবে। এরকম সিচুয়েশন তৈরি হওয়ার চেয়ে কাজ না করে থাকা ভালো। তো যাই হোক, আমি এই ফোনটির জন্য একটু সময় চেয়েছিলাম, আর উনি সময় দিয়েছেন এবং কি একদম ডিস্টার্ব ফ্রি অবস্থায় আমি কাজটি একটানা করার চেষ্টা করছি। এবং প্রসেসর থেকে শুরু করে, যেহেতু মাদারবোর্ড অলরেডি ক্লিন করে নিয়েছি, এখন প্রসেসরটি ক্লিন করব। প্রসেসর ক্লিনিং প্রসেসটি একটু লং হয়ে থাকে, কারণ আমি যে প্রসেসরের ভিতরে ক্যাপগুলো থাকে এই প্রসেসরের সঙ্গে লাগানো, এই ক্যাপগুলো আমি কিন্তু রিমুভ করি না। আর যে কারণে হয়তো আমার কাজে একটু সময় লাগে, বাট আমি চেষ্টা করি কাজটি একটু কোয়ালিটিফুল করার। প্রত্যেকটি কাজে আমি সময় দিয়ে বা ধীরে সুস্থে কাজ করা পছন্দ করি। কারণ খুব বেশি, অনেক বেশি কাজ করলাম কিন্তু কাজের কোয়ালিটি আমি ধরে রাখতে পারলাম না, তাহলে আমার কাছে সেটি কিন্তু খুব একটা ভালো লাগে না। মনে হয় সেটির মধ্যে কোনো সার্থকতা নেই। তো অল্প কাজ করব, কিন্তু কাজটি খুব সুন্দরভাবে ভালোভাবে করব। কারণ আমি মনে করি যে আমাদের কর্মের মাধ্যমেই কিন্তু আমরা লং টাইম মানুষের মনে বেঁচে থাকতে পারি। আর কাজ ভালো কি মন্দ হতে পারে, হয়তো সব কাজ আমার কাছে সাকসেস হবে না। এর জন্য হতাশ কখনোই হই না আমি। কারণ কিছু কাজ আছে আমার কাছে না হলে হয়তো অন্য কারো কাছে হয়ে যাবে, বাট আমার দ্বারা যেন কোনো কাজ নষ্ট না হয়ে যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। আমি সব কাজ পারবো বা পারি এরকম কিছু না। অনেক কাজ আছে যেগুলো আমি হয়তো পারি না বা করি না। তো যেটুকু করি সেটুকু যদি যত্ন সহকারে করা যায়, তাহলে কিন্তু আসলে সেইটুকু সুনামি অনেক দূর পৌঁছে যায়। উদাহরণস্বরূপ বলতে পারি যে অনেক সময় কিন্তু আমরা দেখবেন একটি চা খাওয়ার জন্য অনেক দূর যাই। কারণ হচ্ছে হয়তো চা বিক্রি করা বা চা বানানো এটি হয়তো খুব ছোট বিষয়, কিন্তু সেই চাতে এমন কিছু সুনাম সে অর্জন করেছে যার জন্য মানুষ দূর থেকে আসে। তো যা হোক, এখানে আমি একটি ক্যাপ
যেটি ব্রোকেন হয়ে যায়, ক্যাপ যদি কোনো সময় ব্রোকেন হয় বা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়, তাহলে সেটি রিমুভ করে দেওয়াটাই ভালো। কারণ প্রসেসরের নিচে যে ক্যাপগুলো থাকে এগুলো কিন্তু কোনো সময় শর্ট হলে আবার প্রসেসর রিমুভ করে কাজ করতে হবে। যে কারণে আমি সেটি রিমুভ করে দিলাম। বাকি ক্যাপগুলো ঠিকঠাক রয়েছে এবং রিবোলিংটি আমি করে নিলাম। তো যে বিষয়টি বলছিলাম যে কাজ আমরা যার যার অবস্থান থেকে সুন্দর করে কাজ করার চেষ্টা করি, তাহলে দেখব দিন দিন আমাদের সুনাম বা সুখ্যাতি আস্তে আস্তে ছড়াতে থাকবে। দেখুন, আমি লম্বা সময় যাবত এই মোবাইল সার্ভিসিং পেশায় আছি, আর কতদিন থাকতে পারবো সেটিও জানি না। কারণ একটি সময় তো এই কাজগুলো আর আহ, আমার দ্বারা সম্ভব হবে না, এটিও আমি জানি। এবং কি বর্তমানে মোবাইল রিপেয়ারিং কাজের উপরে প্রচুর দক্ষ টেকনিশিয়ান তৈরি হচ্ছে। এটি আমাদের বাংলাদেশের জন্য খুবই আহ, ভালো একটি দিক। যদিও এই প্রসেসর রিলেটেড কাজের উপরে অনেক বেশি ঝুঁকে মানুষ অনেক সত্যিকার অর্থে মোবাইল রিপেয়ারিংয়ের যে বেসিকগুলো সেগুলো হারিয়ে ফেলছে অনেকে। আমি নিজেও মনে করি যে প্রসেসরের কাজগুলো এত পরিমাণে আমি করি যে সারাক্ষণ শুধু প্রসেসর নিয়ে থাকার কারণে অনেক বিষয় কিন্তু আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। অনেক বিষয় কিন্তু যেগুলো আগে করতাম সেগুলো এখন আর করা হচ্ছে না। এটি একটি ভয়ের কারণ। আমি মনে করি যে একজন টেকনিশিয়ানের আসলে হার্ডওয়্যারের যে কাজগুলো এগুলো সবসময় আয়ত্তে রাখা উচিত। আর এর মধ্যে মোবাইলের যে জেনারেশনটি সেটিও কিন্তু চেঞ্জ হয়েছে অনেক। তো প্রসেসর রিবোলিং শেষ, আমি একটু প্রি হিট করে নিলাম মাদারবোর্ডটিকে। কারণ এই ধরনের প্রসেসর যখন ইনস্টল করব তখন অবশ্যই মাদারবোর্ডটি একটু গরম করে নিলে খুব সুন্দরভাবে আইসিটি লেগে যাবে। আর এখানে খুব চাপা একটি জায়গা, শুধু প্রসেসরটি বসছে এবং এপাশে ওপাশে কিন্তু কাটা। মানে মিডল যে লেয়ার রিংটি রয়েছে সেটি কিন্তু খুব সহজেই গরম হয়ে যায়। যে কারণে প্রসেসরটি আমি খুব দ্রুত ইনস্টল করব এবং কি আমার অন্যান্য জায়গায় যেন হিট লেগে অন্য কোনো আইসি বা অন্য কোনো বোর্ডের লেয়ার ছেড়ে না দেয়। এই বিষয়টি হচ্ছে টেকনিক, আর খুব সহজভাবে এই বিষয়গুলো আমি দেখিয়ে থাকি, আলোচনা করে থাকি। প্রসেসর রিবোলিংয়ের মধ্যে আপনাকে যদি এক্সপার্ট হতে হয় তাহলে অবশ্যই বিভিন্ন কৌশলগুলো অবলম্বন করতে হবে, কৌশলগুলো বুঝতে হবে। কারণ শুধুমাত্র রিবোলিং করলাম আর আইসি লাগিয়ে দিলাম এতে কোনো আসলে ফোন অন হবে না। আপনার রিবোলিংটি পারফেক্ট হওয়া এবং লং টাইম এই ফোনগুলো চলারও একটি ব্যাপার রয়েছে। দেখুন, আমি এই ফোন প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো আহ, 2 থেকে 3 বছর হয়েছে অ্যাভেলেবল, অনলাইনে ইউটিউবে ভিডিও দেখেছেন। এখন থেকে 2 বছর আগের যে ফোনগুলো অনেকেই ফোনগুলো ইউজ করতে পারছেন। 1 থেকে 1.5 বছর 2 বছর আগের ফোনগুলো খুব ভালোভাবে যেহেতু ইউজ করতে পারছেন, নির্দিষ্ট একটি সময় যেহেতু পার হয়েছে, আমি বলতে পারি যে না, ফোনগুলোর কাজগুলো ভালো ছিল। আর ডে বাই ডে কাজের মান ডেভেলপ হয়েছে, এটি স্বাভাবিক। কারণ আমি যত কাজ করব তত কিন্তু আমার অভিজ্ঞতা বাড়বে। যে কাজটি আমি প্রতিদিন করছি সেই কাজের অভিজ্ঞতা অবশ্যই দিন দিন বাড়বে, এটি স্বাভাবিক। তো আমি একটু ঠান্ডা করে এরপর ক্লিন করে দেখছি যে ফোনটির শর্ট আছে কিনা, এটিও দেখব। তো আমি এখানে একটু পজিটিভ ভোল্টেজটি জাস্ট চেক করে নেব যে কোনো ধরনের অটো রিডিং আছে কিনা। সেরকম কোনো রিডিং নেই। আশা করা যায় রিবোলিংটি খুব সুন্দরভাবে এই সম্পূর্ণ হয়েছে এবং ফোনটি অন হবে। তো মিডিল লেয়ারগুলো আমি চেক করে নিচ্ছি কোনো বল মেল্টিংয়ে চলে গেছিলো কিনা এবং শর্ট হয়েছে কিনা এই ধরনের, যদিও দেখা যায় না সবসময়। তো আমি সরাসরি ডিসপ্লে প্যানেলে বসিয়ে একটু ডিসপ্লের লেখাটি অন্তত দেখতে চাই যে ফোনটি অন হয় কিনা। অন নাও হতে পারে। তো আশা করব অন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেখুন, ফোনটির শার্প লেখা চলে আসছে। শার্প কোম্পানির ফোন এটি, অ্যাকোয়াস R6। এই ফোনটি ডেড মোডে বা ডিসপ্লে ডার্ক হয়ে যায়। ডিসপ্লে যদি ফিজিক্যালি কোনো ড্যামেজ না হয়ে থাকে, মানে ডিসপ্লে আপনি ভেঙে ভেঙে বা আছাড় পড়ে বা পানি পড়ে কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে তাহলে এই ফোনটি কিন্তু সিপিইউ রিবোলিং করে সলভ করা যায়। এর আগেও আমি করেছি, আবারও আজকে করলাম এবং কি এই ধরনের ভিডিও অ্যাভেলেবল ইউটিউবে নেই। এই ফোনগুলো অনেকেই কিনেছেন, কিনে বিপদে পড়তে পারেন। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেটি দেখালাম। তবে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের হাতে না দিলে এই ফোনটি কিন্তু আনসাকসেস হওয়ার চান্স অনেক বেশি। কারণ এই ফোনটি আমি কাজ করেছি, আমি জানি যে কতটা ক্রিটিক্যাল। তো এই ফোনটি মূলত যে ধরনের প্রবলেম ছিল
সেই প্রবলেমটি আশা করি সব সলভ হয়ে যাবে। কারণ ফোনটি এমনিতে ভালো, অনেক ভালো। বিশাল বড় লেন্স দেখতে পাচ্ছেন। আমি এটা এখন ফিটিং করে নেব। কারণ ফাইনালি ফিটিং করে তারপর অন করে ক্যামেরাটি দেখব এবং বাকি সব ঠিক আছে কিনা একটু চেক করব। তো দেখুন এই ফোনটির ফিটিংয়ের ক্ষেত্রে ক্যামেরা ঠিকঠাক মতো লাগাতে হয় এবং কি আমি একটু থার্মাল পেস্ট অ্যাপ্লাই করব। আগের থার্মাল পেস্টটি যেহেতু শুকিয়ে ছিল, এখন একটু একদম তাজা তাজা একটি থার্মাল পেস্ট দিয়ে দিলাম। আশা করা যায় যে ফোনটি অনেক লম্বা সময় আবার ভালো চলবে। দেখুন, এর আগে যে আরেকটি ভিডিও আপনারা দেখেছেন যে Aquos R6 এর সিপিইউ রিবোলিং করেছিলাম, সেই ফোনটি কিন্তু এখনো পর্যন্ত ভালো চলছে এবং কি উনি কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারছেন। যেহেতু উনি এরপরে আমার কাছে এসেছিলেন এবং কি অন্য একটি ফোনের বিষয়ে এসেছিলেন, তখন আমি জিজ্ঞাসা করলাম যে ফোনটি কেমন চলছে? বলল যে না ফোনটি অনেক ভালো চলছে এখন। তো আশা করা যায় যে সিপিইউ রিবোলিংটি পারফেক্টভাবে করে নিতে পারলে এই ফোনটি কিন্তু নতুন করে আবার আগের মতো ইউজ করা যাবে বা এটি রেনু হবে। দেখুন এখানে সিমের ট্রে যে সিমের একটি এক্সিট পুশ থাকে সেটি কিন্তু অনেক সময় আটকে গিয়ে দেখা যায় মাদারবোর্ডটি ফিটিং হতে চায় না। তো একটু চাপ দেওয়ার কারণে এখানে একটি অ্যান্টিনা ছুটে যায়, অ্যান্টিনাটি আমি আবার বসিয়ে দেব। এ ধরনের ছোটোখাটো অনেক বিষয় কিন্তু গুরুত্ব দিয়ে কাজ করতে হয়। যেহেতু একদম ফ্রেশ একটি ফোন, আমি চাইবো যে একদম ঠিকঠাক মতো আগের মতো ফোনটি ইউজ করতে পারুক এবং সব ঠিক থাকুক। আর এই ফোনটির সব কিছুই মূলত ঠিকঠাক আছে। তবে একটি স্ক্রু কিন্তু একটু এলোমেলো হয়ে গেলে ফোনটির কিন্তু ডিসপ্লে সমস্যা হতে পারে বা স্ক্রুটি নাও লাগতে পারে। আমি একটু ঝামেলায় পড়েছিলাম, যে কারণে আমি শিখেছি। এবং কি মাদারবোর্ডটি যখন ফিটিং করতে যাবেন যদি ঠিকঠাক মতো ফিটিং না হয় তাহলে আপনার সিম ট্রে পুশ করার যে এক্সিট করার যে একটি পুশ থাকে রাবারের সেটি কিন্তু ঠিকঠাক মতো পজিশনে সরে গেলেও কিন্তু এই মাদারবোর্ডটি বসে না। তো এবার ফোনটি আমি অন করে নেব এবং এবার ক্যামেরার লেন্সটিকে আনকভার করে নেব। আর এ ধরনের ক্যামেরার ক্ষেত্রে প্রোটেক্ট দিয়ে কাজ করা ভালো। যদিও আমার ছোট্ট একটি রুম, এই রুমে ধুলাবালি নেই কারণ ফ্যান চলে না, সবসময় এসি চলে। যে কারণে তারপরেও আমি এই ক্যামেরাগুলো প্রোটেক্ট দিয়ে কাজ করি। তো দেখুন ক্যামেরাগুলো ঠিকঠাক আছে আর ফোনটি খুব সুন্দরভাবে সাকসেসফুলি রিপেয়ার হয়েছে এবং কি স্মুথলি চলছে। আশা করি ফোনটি খুব ভালোভাবে চলবে। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।